আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের যে সিদ্ধান্ত নিল, শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন যে রাস্তাগুলো খোলা, রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে কি কথা হলো বিএনপির, কেন জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জয়, রাঙামাটির জুয়াছড়িতে সেনা কর্মকর্তাকে সালাম না দেওয়ায় তুলকালাম, সাবেক যে 8 মন্ত্রী ও 6 সংসদ সদস্যের দেশত্যাগের নিষেধাজ্ঞা, ভারতে গ্যাস রপ্তানি নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের যে ব্যাখ্যা। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের যে সিদ্ধান্ত নিল, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল ইসলাম আলম লীগের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকেল 3:50 বিএনপি মহাসচিব সহ নেতাদের বহন করা গাড়ি বেইলি রোডে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রবেশ করে। মহাসচিবের সঙ্গে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরুল মাহমুদ চৌধুরী ও সালাল উদ্দিন আহমেদ। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে মহাসচিব স্যারের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল এখানে এসেছেন। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গত 12 আগস্ট বিএনপি মহাসচিবের নেতৃত্বে 7 সদস্যের স্থায়ী কমিটি যমুনায় প্রথম বৈঠক করেন। এর আগে আজ বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম লীগের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তিচিভ মাল্টিটস্কি। আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, বৈজ্ঞানিক, জ্বালানি ও সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। আমির খসরু বলেন, রাশিয়া জানতে চাচ্ছে বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে সংকট উত্তরণ নিয়ে আমরা কি চিন্তা করছি। আমাদের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে, বিএনপি সবার সঙ্গে সম্পর্কে বিশ্বাসী, কোনো বিশেষ দেশ বা আলাদাভাবে আমরা কাউকে দেখি না। সব দেশের সঙ্গে সম্পর্ক থাকবে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে রাশিয়ার মানুষের সম্পর্ক থাকবে। পর্যটন খাতে রাশিয়ার সঙ্গে সহযোগিতার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, রাশিয়া একটি বিশাল দেশ যেখানে ট্যুরিজমের সুযোগ আছে। তারা এখানে বোধহয় একটা অফিসও খুলতে চাচ্ছে, ভবিষ্যতে ব্যাংকের শাখা করতে চাচ্ছে। আমরা স্বাগত জানিয়েছি। আমির খসরু বলেন, ভারতবর্ষের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিষয়ে তারা জানতে চেয়েছে। আমরা বলেছি, ইতিমধ্যে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। যত শীঘ্রই অন্তর্বর্তী সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যাবে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের রূপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন যে রাস্তাগুলো খোলা। গত মাসেও যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ছিলেন, সেই শেখ হাসিনা ভারতে এসে অবস্থান করছেন 3 সপ্তাহের ওপর হয়ে গেল। চরম গোপনীয়তা ও কড়া সুরক্ষার মধ্যে ভারত সরকার আপাতত তার থাকার ব্যবস্থা করেছে ঠিকই, কিন্তু তার সম্বন্ধে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানানো হয়নি। এরই মধ্যে গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়ায় ভারত এখন তার অবস্থানের বৈধ ভিত্তিতে কি সে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পটভূমিতে দিল্লিতে ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা বিশ্লেষকদের সঙ্গে কথা বলে বিবিসি সেটা আভাস পেয়েছে। তাহলে এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত 3টি অপশন বা রাস্তা খোলা আছে। প্রথম রাস্তাটা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা, যেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন। দ্বিতীয় অপশনটা হলো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই এখানকার মতো রেখে দেওয়া। তৃতীয় পথটা হলো এখনই বাস্তবায়ন সম্ভব নয়, কিন্তু ভারতে কর্মকর্তা ও পর্যবেক্ষকদের একটা অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশের শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে। কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ এখনো ফুরিয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে তিনি দেশে ফিরে সংগঠনের হাল ধরতেই পারেন। এর মধ্যে ভারতের কাছে অপশন হিসেবে প্রথমটাই যে সেরা তা নিয়ে অবশ্য কূটনৈতিক বা থিঙ্ক ট্যাঙ্ক মহলের কোনো সন্দেহ নেই, কারণ তিনি ভারতেই রয়ে গেলে সেটা আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে কি কথা হলো বিএনপির। বৃহস্পতিবার সকালে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎ হয়। এই সময় বাংলাদেশের নানা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, বৈজ্ঞানিক, জ্বালানি ও সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। আমির খসরু বলেন, রাশিয়া জানতে চাচ্ছে বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে এই সংকট উত্তরণ নিয়ে আমরা কি চিন্তা করছি। আমাদের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে যে বিএনপি সবার সঙ্গে সম্পর্কে বিশ্বাসী,
পর্যটন খাতে রাশিয়ার সঙ্গে সহযোগিতার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়ে তিনি বলেছেন, রাশিয়া একটি বিশাল দেশ, যেখানে ট্যুরিজমের সুযোগ আছে। তারা এখানে বোধহয় একটা অফিসও খুলতে যাচ্ছে, ভবিষ্যতে ব্যাংকের শাখা করতে চাইছে। আমরা স্বাগত জানিয়েছি। আমির খসরু বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিষয়ে তারা জানতে চেয়েছে। আমরা বলেছি, ইতিমধ্যে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি যে যত শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যাবে। তিনি বলেন, আমরা বলেছি যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং তাদের কার্যক্রমে আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব রিফর্মগুলো নিয়ে আলোচনা হবে, সেগুলো তাড়াতাড়ি করে একটা নির্ধারিত সময় সুষ্ঠু নির্বাচন হবে। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, কেন জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জয়? অভিনেতা ও উপস্থাপক সাহিরা নাজিম জয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চুপ ছিলেন তিনি। এরপর আওয়ামী লীগ সরকারের পতনের পর তোপের মুখে পড়েন তিনি। হয় তার বিরুদ্ধে মামলাও, এবার নিজের নীরব থাকার বিষয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন জয়। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ছাত্র আন্দোলনের সক্রিয় ভূমিকা না রাখতে পারায় তিনি জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে জয় বলেন, ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা না রাখতে পারার জন্য আমি নিঃশর্ত ক্ষমা চাই জাতির কাছে। ক্ষমার চেয়ে বড় গুণ আর কিছু নেই। আপনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। সব শিল্পীর উচিত তার অবস্থান পরিষ্কার করা। আমার বিরুদ্ধে যে মামলা হয়েছে তার বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিও বার্তায় জয় আরো বলেন, এক সমন্বয়ককে নিজেদের সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি খুব সুস্পষ্টভাবে বলেছেন, আপনাদের মাঝে অনেক শিল্পী রয়েছেন যারা অন্যায় করেছেন। আপনারা আন্দোলনের সময় ছাত্রদের এই আন্দোলনকে সরকারের হয়ে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন, অনেক রকম পোস্ট করেছেন, এই আন্দোলনকে দমানোর চেষ্টা করেছেন, সরকারকে সহযোগিতা করার সুবিধাভোগী হওয়ার। আপনারা বাংলাদেশ টেলিভিশনে গিয়ে কেঁদেছেন অনেকেই, অথচ শত শত হাজার হাজার স্টুডেন্ট রাস্তায় গুলি খেয়ে মারা গেছেন, কত মায়ের কোল খালি হয়েছে। অনেকেই তা বোঝেননি, সরকারের চামচামি করেছে। সবসময় আপনারা মানুষের তোপের মুখে থাকবেন, ঘৃণার মুখে থাকবেন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, রাঙ্গামাটির জরাছড়িতে সেনা কর্মকর্তাকে সালাম না দেওয়ায় তুলকালাম। বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটির জরাছড়িতে একজন সেনা কর্মকর্তাকে সম্মান না দেওয়ায় কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। এই ঘটনার জের ধরে জরাছড়ি থানার ওসি ও কয়েকজন পুলিশ সদস্যকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে সেনা সদস্যদের বিরুদ্ধে। অন্যদিকে একজন সেনা সদস্যকে মারধর করার অভিযোগ উঠেছে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। সেনা সদস্যকে মারধর করার প্রতিবাদে স্থানীয় পাহাড়ি ও বাঙালিদের সমন্বয়ে বিক্ষোভ মিছিল বের করা হয় এবং তারপর জরাছড়ি থানায় হামলা ও ভাঙচুর চালানো হয়। সামরিক বাহিনীর মুখপাত্র প্রতিষ্ঠান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাঙ্গামাটির জরাছড়িতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কার্যক্রম রয়েছে বলে ISPR এর তরফ থেকে জানানো হয়েছে। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, সাবেক যে 8 মন্ত্রী ও 6 সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা। আওয়ামী লীগ সরকারের 8 মন্ত্রী ও 6 সদস্য সংসদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আচ্ছামাল জগলুল হোসেনের আদালত দুদককে আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন। দেশত্যাগ নিষেধাজ্ঞা দেওয়ায় সাবেক মন্ত্রীরা হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক শিল্প মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী শাহজাহান খান ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ায় সাবেক সংসদ সদস্যরা হলেন সাবেক সংসদ সদস্য সালিল উদ্দিন, মামুনুর রশিদ কিরণ, গজেন্দ্র লালা ত্রিপুরা, কাজিম উদ্দিন, নুরি আলম চৌধুরী ও জিয়াউল রহমান। এদিকে দুদক উপপরিচালক আবু হেনা আসিকুর রহমান দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে বলা হয়, বিগত সরকারের সাবেক মন্ত্রী বিভিন্ন নির্বাচনী এলাকায় এমপিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকার এমপিদের দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার প্রয়োজন। এর আগে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এদিকে আরেকটি নিউজ হচ্ছে, ভারতে গ্যাস রপ্তানি নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের যে ব্যাখ্যা। ভারতে গ্যাস রপ্তানি প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ আলোচনা হচ্ছে, যেখানে বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে গ্যাস রপ্তানি হলেও অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বাতিল করেছে। তবে বিষয়টি গুজব বলে ব্যাখ্যা দিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বার্তায় মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বাংলাদেশ থেকে কোনো প্রকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে রপ্তানি হয় না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো মর্মে গত 25শে আগস্ট থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো বলা হয়েছে যে পূর্বে আওয়ামী লীগ সরকার কর্তৃক ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এই সিদ্ধান্ত বাতিল করেছে। এ পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে সরবরাহ করা গ্যাস লাইনের সংযোগও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। একই দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে কোনো প্রকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে রপ্তানি হয় না। বাংলাদেশ থেকে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার যে দাবিটি প্রচার করা হয়েছে তা সঠিক নয়। তবে এলপি গ্যাস রপ্তানি হলেও তার সরবরাহ বন্ধ করা হয়নি। যে ভিডিওটি প্রচার করা হচ্ছে তাও 2 বছরের পুরনো এবং ভিন্ন ঘটনা।